অধ্যায় ৪ মূল অবস্থান। ফায়ার হ্যামার স্কোয়াড নিঃশব্দে 0201 কান্ট্রি লেভেল সিটির শহরতলির অংশে প্রবেশ করেছে। লু ফেং, আমরা গত 3 দিন হাইওয়ে ধরে দৌড়েছি, যেটি জনশূন্য এলাকার অন্তর্গত। তারা হাঁটতে হাঁটতে চেন গু তার কণ্ঠস্বর নিচু রেখে বললেন, অধিকাংশ দানব শহরে এবং নির্মিত এলাকায় বাস করে। কাউন্টি এবং শহুরে এলাকার মতো জায়গাগুলি সত্যিই বিপজ্জনক অবস্থান। বুঝলেন ভাই চেন? লু ফেংকে মাথা নাড়ল। লু ফেং ইতিমধ্যে পোস্টগুলিতে দানবদের সাধারণ অভ্যাস সম্পর্কে পড়েছেন। দানব এবং মানুষের মধ্যে দীর্ঘ যুদ্ধে দানবরা খুঁজে পেয়েছিল যে তারা যদি তুলনামূলকভাবে খালি জায়গায় বাস করে তবে মানব সেনাবাহিনী এবং যোদ্ধারা তাদের অনেক দূর থেকে লক্ষ্য করতে পারে। আড়ালে লুকানোর কিছু ছাড়াই মানুষ ভারী স্নাইপার রাইফেল এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে দীর্ঘ দূরত্বের আক্রমণ পরিচালনা করতে। কিন্তু শহরে আকাশচুম্বী টন ছিল। যতক্ষণ দানবরা শহুরে এলাকায় লুকিয়ে থাকবে, স্নাইপাররা খুব কমই সুযোগ পাবে, যদি না তারা শহরের ভিতরে যায়। এবং ঠিক যখন মানব বাহিনী শহরে প্রবেশ করবে, তাদের রাস্তায় দানবদের সাথে লড়াই করতে হবে, যেখানে দানবদের একটি অপ্রতিরোধ্য সুবিধা থাকবে। শহরাঞ্চলই দানবের স্বর্গ। স্বাভাবিকভাবেই আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডের টার্গেট হল একজন কমান্ডার লেভেলের দানব। যাই হোক, ছোট কণ্ঠে চেন গুকে মনে করিয়ে দিলেন, একজন কমান্ডার লেভেলের দানব বুদ্ধিমান মানুষের লেভেলের চারপাশে। কমান্ডার লেভেলের দানব। এটিকে ঘিরে রাখার জন্য প্রচুর পরিমাণে সৈনিক স্তরের দানবকে নির্দেশ করবে। কার্যত প্রতিটি কমান্ডার স্তরের দানব প্রচুর পরিমাণে সৈনিক স্তরের দানব দ্বারা বেষ্টিত থাকবে, তাই একজন কমান্ডার স্তরের দানবকে হত্যা করা খুব কঠিন। একজন সৈনিক এবং একজন সেনাপতির শুধু শক্তিতেই বড় পার্থক্য নেই, বুদ্ধিমত্তাও। তাদের জীবন রক্ষা করার জন্য একটি কমান্ডার স্তরের দানব স্বাভাবিকভাবেই এটি রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে সৈনিক স্তরের দানবকে ডেকে পাঠাবে। অত্যন্ত বিরল দানব ছাড়া যারা স্বাধীন হতে পছন্দ করে, বেশিরভাগ কমান্ডার সৈন্য দ্বারা বেষ্টিত হবে। সবাই সাবধান, সামনে একটা স্টিল পরিহিত ষাঁড় আছে। হঠাৎ গাও ফেং বললেন, এই স্টিলের পরিহিত ষাঁড়ের লেয়ারের প্রধান সম্ভবত একজন উচ্চ পর্যায়ের কমান্ডার, এবং এই লেয়ারে প্রচুর পরিমাণে ইস্পাত পরিহিত ষাঁড় রয়েছে। চলুন। চেন গু, যদি স্টিল পরিহিত ষাঁড় আক্রমণ করে, মনে রাখবেন ইস্পাত পরিহিত ষাঁড়টিকে তার কমরেডদের ডাকতে দেবেন না। বাকি 5 জন সবাই মাথা নাড়ল। বাইরের মরুভূমির মতো নয়, শহর এবং শহরতলির জায়গাগুলো অনেক বেশি বিপজ্জনক। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য সাবধানে সরু পথ ধরে এগিয়ে গেল। ওয়েই জিয়া পরিবারের বড় ভাই বোন ওয়েই তাই, যিনি সামনে ছিলেন, তাকে হল্ট করুন হাত তুললেন। সে তার সামনে গম্ভীরভাবে তাকাল, যেখানে দূরে একটি বিশাল লোহার পশম সুজোর পড়ে আছে। সুয়োরের পাশে 2টি মাস্টিফ বাঘ দানব ছিল যারা তাদের মাথা নিচু করে মাংসের বল কামড় খেয়ে ভোজন করছিল। হঠাৎ মাস্টিফ টাইগার দানবটি মাথা তুলে দূর থেকে ফায়ার হ্যামার স্কোয়াডের দিকে তাকিয়ে আরও বেশি সতর্ক হয়ে গেল। আমরা ঘুরতে যাব, কিছু করব না, গাও ফেং ছোট গলায় বলল। নির্জন হাইওয়েতে লু ফেং এবং অন্যরা শিথিল ছিল। তারা দানবদের হত্যা করতে পারে যখনই তারা এটি পছন্দ করে। তবে শহরে ভিন্ন। পথে সাবধানে পথচারণা করার পর, কমপক্ষে 10টি চক্কর নেওয়ার পরে এবং 8টি নিয়মিত সৈনিক স্তরের দানবকে তাৎক্ষণিকভাবে হত্যা করার পরে, লু ফেং এবং অন্যরা অবশেষে তাদের প্রথম গন্তব্যে পৌঁছেছিল। 0201 দেশ পর্যায়ে শহরের একটি ছোট সেক্টর, ব্লু স্কাই সেক্টর, নীল আকাশ সেক্টর। কেন ফায়ার হ্যামার স্কোয়াডের প্রথম লক্ষ্য ছিল কারণ সেখানে 3টি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল যা 2-1 তলা উঁচু ছিল। সবাই সাবধান, একটি দানব বেরিয়ে আসতে পারে, কে জানে ভবনের কোথায়। বেশি আওয়াজ করবেন না। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য সিঁড়ি ধরে চলে যান। হাউল বিল্ডিংয়ের মধ্যে একটি নিচু চিৎকার বেরিয়েছিল, যা ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্যকে ভ্রুকুটি করে তুলেছিল। ওয়েইটাই, যিনি সবচেয়ে দূরে ছিলেন, একটি ছোট কণ্ঠে বললেন, এটি উপরে হওয়া উচিত, সবাই সাবধানে থাকবেন। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল এবং আঘাত করার জন্য প্রস্তুত ছিল।
এবং চেন গু, যিনি উত্তপ্ত অস্ত্র ব্যবহার করেছিলেন, কেন্দ্রের সুরক্ষিত ছিল। তারা এক এক ধাপ এগিয়ে গেল। লু ফেং একটি 2 মিটার লম্বা সিংহ মাস্টিফ দানবকে হঠাৎ সামনের কোণ থেকে দেখতে পেলেন। এটির পশম লম্বা ছিল এবং এটি একটি বিশাল সামরিক এসইউভির মতো দেখতে ছিল। সিংহ মাস্টিফ দৈত্য যখন তাদের দেখল, তখনই চিৎকার করে তাদের দিকে রক্তের সুগন্ধি বাতাস পাঠাল। ফায়ার হ্যামার স্কোয়াড উপরের দিকে যাচ্ছিল এবং সিংহ মাস্টিফ দৈত্য তার বিশাল শরীর থেকে অর্জিত শক্তি নিয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। সামনের অংশে ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের প্রায় অভিন্ন গতিবিধি ছিল। এক হাতে একটি ঢাল এবং অন্য হাতে একটি স্কিমটার নিয়ে তারা একই সাথে এগিয়ে গিয়ে সিংহ মাস্টিফ দৈত্যের শরীরকে সবে চড়াতে লাগল। যখন তাদের দেহ একে অপরের পাশ দিয়ে চড়ছিল, স্কিমিটাররা বাঁকারেখা আঁকে যা সিংহ মাস্টিফের সামনের নখরগুলির জয়েন্টগুলির মধ্য দিয়ে যায়। ভাই ওয়েই টাই এবং ওয়েই কিং ঠিক একই কৌশল ব্যবহার করেছিলেন। এর ফলে সিংহ মাস্টিফ দৈত্যের সামনের দুটি নখ স্তব্ধ হয়ে সিঁড়িতে পড়ে যায়। এই সময়ে বর্ষা ঝাঁকিয়ে, যারা ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের পিছনে ছিল, তাৎক্ষণিকভাবে এগিয়ে গেল। সিংহ মাস্টিফ দৈত্যের মাথায় বিদ্ধ করার সময় তার মিশ্রিত বর্ষাটি ধাতব শব্দ বহন করে। পিউচি। বর্ষা তাৎক্ষণিকভাবে সিংহ মাস্টিফ দানবের চোখ ভেদ করে তার মাথা দিয়ে চলে গেল। গর্জন। সিংহ মাস্টিফ দৈত্য অজ্ঞান হয়ে দুবার এগিয়ে গেল এবং তারপর শক্তিহীনভাবে পড়ে গেল। ওয়েই কিং, ওয়েই টাই এবং ঝাংকিয়ের মধ্যে সহযোগিতা সত্যিই বিস্ময়কর ছিল। প্রথম দুটি সিংহ মাস্টিফের সামনের অঙ্গগুলির ভারসাম্য হারানোর জন্য যত্ন নেয়, যা অবিলম্বে ঝাংকের বর্ষা দ্বারা একটি আঘাতের জন্য অনুসরণ করা হয়েছিল। ঝাংকে তার বর্ষা দিয়ে ভয়ঙ্করভাবে নির্ভুল ছিল, সে আসলে চোখের মধ্য দিয়ে বিদ্ধ করেছিল। সিডি বেয়ে উপরে ওঠার প্রক্রিয়ায় ফায়ার হ্যামার স্কোয়াড 3টি দানবের মুখোমুখি হয়েছিল, যা বেশ ভাগ্যবান বলে মনে করা হয়েছিল। এই 3টি দানবের মধ্যে তাদের মধ্যে একটি আসলে স্থল স্তর থেকে চার্জ করা হয়েছে। সেই সময় লু ফেং এবং গাও ফেং দলের পিছনে ছিল, তাই স্বাভাবিকভাবেই লু ফেংকে জি লেভেলের দানবটিকে পরিষ্কারভাবে হত্যা করতে হয়েছিল। সিডি বেয়ে বেরিয়ে আসার পর ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য 2 একতলা আবাসিক অ্যাপার্টমেন্টের ছাদে এসে পৌঁছায়। সিডির দরজা বন্ধ করুন, এটি পুরোপুরি বন্ধ করুন। গাও ফেংকে নির্দেশ দিয়েছিলেন, যে কোনো দানবকে এখানে ছাদে দৌড়ানো থেকে বিরত করুন। লু ফেং এবং ঝাংকে সিডির স্টিলের দরজা বন্ধ করতে গেলেন এবং দরজা আটকানোর জন্য একটি স্টিলের রড খুঁজে পেলেন। ওফ, আমরা শেষ পর্যন্ত একটু আলগা হতে পারি। ঝাংকের মুখে একটি বিরল হাসি ফুটে উঠল। তিনি সরাসরি ছাদে তার নিচে বসে কিছু উচ্চ কার্বোহাইড্রেট খাবার এবং জল বের করলেন। গাও ফেং বলেন, সবাই তাদের দূরবীন ঠিকঠাক নিয়ে এসেছে। সবাই তাদের দূরবীন বের করে ছাদ থেকে নিচের দিকে তাকায় এবং একজন কমান্ডার লেভেলের দানবকে খুঁজে বের করার চেষ্টা করে। মনে রাখবেন, আপনার শরীরকে খুব বেশি উন্মুক্ত করবেন না, এটা একটু ঝামেলার হবে। যদি কোনো দানব তোমাকে আবিষ্কার করে, যাই হোক, এটি আসলে ছাদে খুব নিরাপদ ছিল। আবাসিক অ্যাপার্টমেন্টটি 2 একতলা উঁচু ছিল, তাই বেশিরভাগ দানব যেভাবেই হোক বাইরে থেকে উপরে উঠতে পারেনি। এমনকি যদি একজন কমান্ডার স্তরের দানবদের তাদের পথ ধরে জবাই করার নির্দেশ দেয়, সিডিটি কত প্রশস্ত। হুমকি বড় ছিল না। ফায়ার হ্যামার স্কোয়াডের সম্পূর্ণভাবে পালানোর জন্য যথেষ্ট সময় আছে। একটি কমান্ডার স্তরের দানব অনুসন্ধান শুরু করুন। ইয়ো বন্ধুরা, কিছু দানব খুঁজে বের করার সময় লু ফেং তার ব্যাগ থেকে তার দূরবীন এবং স্ক্রুর মতো কিছু সহায়ক সরঞ্জামও বের করে নিল। সবাই তাদের নিয়ে এসেছে, যেহেতু তারা ভারী ছিল না। সে ছাদের পাশে বসে রাস্তার দিকে তাকাল। তিনি যেদিকে তাকালেন সেখানে প্রচুর পরিমাণে দানব ছিল। শহর এলাকায় কমপক্ষে 10 বা 100 গুণ বেশি দানব রয়েছে এবং রাস্তার একটিতে এক নজরে দেখা গেছে যে কমপক্ষে কয়েকশ দানব এগিয়ে চলেছে। এমনকি একজন ওয়ারলর্ড লেভেলের যোদ্ধারও শত শত সাধারণ দানব থেকে জীবিত পালানোর সম্ভাবনা কম। ক্যাপ্টেন, এরা সবাই সৈনিক স্তরের দানব।
আমি এখানে কোনো কমান্ডার স্তরের দানব দেখতে পাচ্ছি না। ক্যাপ্টেনসহ ৫ জন সদস্য সবাই তাদের দূরবীন ধরে ছাদ থেকে নিচের দিকে বিভিন্ন জায়গায় তাকাচ্ছিলেন। উঁচু জায়গায় দাঁড়ালেই দূরের দেখা পাওয়া যেত। একটি ২-১ তলা আবাসিক অ্যাপার্টমেন্টের ছাদে আপনি সত্যিই অনেক দূর দেখতে পারেন এবং অনেক দানবও দেখতে পারেন। একটি ইস্পাত কেস খোলা। ফায়ার হ্যামার স্কোয়াডের একমাত্র সদস্য যিনি বাইনোকুলার ব্যবহার করেননি, চেন গু, স্টিলের কেসটি খুলেছিলেন। প্রচুর পরিমাণে গোলাবারুদ ছাড়াও স্টিলের কেসে আরেকটি লম্বা, আয়তাকার আকৃতির কাঠের কেস ছিল। কাঠের কেসে কয়েকটি যান্ত্রিক অংশ ছিল যা চেন গু দ্রুত একত্রিত করেছিল। একটি রূপালী ধূসর ভারী স্নাইপার রাইফেল যা প্রায় ২ মিটার দীর্ঘ ছিল একত্রিত করা হয়েছিল। এটির অপটিক্যাল আইমার ডিভাইস এবং অন্যান্য জিনিসগুলিও সম্পূর্ণরূপে একত্রিত করা হয়েছিল। চেন গু মোট ১০টি বুলেটের জন্য ক্লিপে বিশেষ বুলেট রেখেছিলেন। ক্যাপ্টেন, আপনি যদি একজন কমান্ডার স্তরের দানব খুঁজে পান তবে আমাকে অবহিত করুন, চেন গু বললেন। হ্যাঁ, আপনি প্রথমে একটু ঘুমাতে পারেন এবং নিজেকে বিশ্রাম নিতে পারেন। কমান্ডার স্তরের দানবের সন্ধান আমাদের কাছে ছেড়ে দিন, গাও ফেং মাথা নেড়ে বললেন, একই সাথে অন্যদের নির্দেশ দিলেন, বন্ধুরা, মনোযোগ দিন এবং কিছু মিস করবেন না। শহরে কমান্ডার স্তরের দানবকে শিকার করার এটি ছিল সবচেয়ে সহজ উপায়। উচ্চ অবস্থানে থাকা আপনাকে আরও দূরে দেখতে দেয়। এটি রাস্তায় কমান্ডার লেভেলের দানব খোঁজার চেয়ে ১০ থেকে ২১ গুণ দ্রুত এবং অনেক বেশি নিরাপদ। লু ফেং, ঝাং কে, ওয়ে জিয়া ভাই এবং গাও ফেং তাদের ৫ জন তাদের বাইনোকুলার ধরে সাবধানে নিচে তাকাল যখন চেন গু তার চোখ শুরু করে এবং তার ভারী স্নাইপার রাইফেলটি ধরে ঘুমাতে গেল। যখন ফায়ার হ্যামার স্কোয়াডের ৬ সদস্য একটি কমান্ডার স্তরের দানবকে খুঁজছিল এবং নীল আকাশ সেক্টরের আবাসিক হোলের ছাদে লুকিয়েছিল। ০২০১ কান্ট্রি লেভেল সিটি থেকে প্রায় ৩০ কিমি দূরে বিধ্বস্ত হাইওয়েতে একটি ৬ জনের এলিট ফাইটার গ্রুপ ০২০১ কান্ট্রি লেভেল সিটির দিকে ছুটছিল। তাদের ৬ জনেরই যুদ্ধের ইউনিফর্মের বাম স্তনের পকেটে বাঘের আকৃতির মেডেল ছিল। এটি জিয়াংনান শহরের বিখ্যাত টাইগার ফ্যাং স্কোয়াড ছিল। টাইগার ফ্যাং স্কোয়াডে ৬ জন ছিল, তাদের মধ্যে ২ জন উত্তপ্ত অস্ত্র ব্যবহার করেছিল এবং বাকি ৪ জন ঠান্ডা অস্ত্র ব্যবহার করেছিল। যে ৪টি ঠান্ডা অস্ত্র ব্যবহার করেছিল তাদের মধ্যে ২ জন ছিলেন ওয়ারলর্ড লেভেলের যোদ্ধা আর বাকি ২ জন ছিলেন উন্নত যোদ্ধা পর্যায়ের যোদ্ধা। আর যে ২ জন উত্তপ্ত অস্ত্র ব্যবহার করত তারাও যুদ্ধবাজ পর্যায়ের। প্রকৃতপক্ষে যতক্ষণ আপনার যথেষ্ট প্রতিভা, অভিজ্ঞতা এবং সময় থাকে ততক্ষণ উত্তপ্ত অস্ত্র ব্যবহার করে যুদ্ধবাজের পর্যায়ে পৌঁছানো বেশ সহজ। কারণ তারা তাদের বন্দুক ও বুলেটের ওপর নির্ভরশীল। বুডোহান, আপনি কি এখনও সেই বৃদ্ধ লোকটির অবস্থান খুঁজে পেয়েছেন? ঝাং জেহু ছোট গলায় জিজ্ঞেস করল। এই ঝাং জেহু প্রকৃতপক্ষে টাইগার ফ্যাং স্কোয়াডের ৬ সদস্যের একজন এবং একজন উন্নত যোদ্ধা স্তরের যোদ্ধা ছিলেন। শক্তির দিক থেকে টাইগার ফ্যাং স্কোয়াড ছিল অত্যন্ত শক্তিশালী। দুর্বলতম সদস্যরা উভয়ই ছিল উন্নত যোদ্ধা স্তরের যোদ্ধা এবং এই ২ জন যুদ্ধবাজ স্তর থেকে একেবারেই দূরে ছিল। সিগন্যাল ফ্লেয়ার অনুসারে আমি সেই বৃদ্ধ লোকটির উপর রেখেছিলাম, এটি সম্ভবত আমাদের থেকে ৪০ কিলোমিটার দূরে। আমার মতে আমি মনে করি এটি সামনে ০২০১ কান্ট্রি লেভেল সিটিতে আছে। লোকটি বলেছিল যে একটি কম্পাসের মতো যন্ত্রটি ধরেছিল এবং তাকিয়েছিল। অবশেষে অবস্থান নিশ্চিত করা হয়েছে। যদি আমরা এই বৃদ্ধ লোকটিকে এইবার শিকার করতে পারি, আমরা ভাইয়েরা ধনী হব। টাইগার ফাং স্কোয়াডের লোকজন হেসে উঠল। এর আগে যখন তারা দানব শিকার করত, তারা সুযোগে নেকড়ে টাইপের দানব হান্টার খুঁজে পেয়েছিল। দানবদের জন্য আজ অনেকগুলি বিভিন্ন শ্রেণীবিন্যাস ছিল। গ্র্যান্ড নির্বাণকালের আগে সমাজে বেশিরভাগ শূকর, কুকুর, বিড়াল, গরু এবং ভেড়া ছিল। তাই বর্তমানে বেশিরভাগ দানব বেশিরভাগই শূকর টাইপ, কুকুর টাইপ, বিড়াল টাইপ, গরু টাইপ, ভেড়া টাইপ, সাপের টাইপ ইত্যাদি। শিয়াল, বানর, বিচ্ছু, নেকড়ে, বাঘ এবং জাগুয়ারের মতো দানব বিরল।
নেকড়ে, বাঘ এবং জাগুয়ারগুলি ইতিমধ্যে শক্তিশালী ছিল, তাই একটি রূপান্তরের পরে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে। অবশ্যই, যেহেতু অনেকগুলি নিয়মিত দানব রয়েছে, তাদের মধ্যে কিছু ভয়ঙ্কর অস্তিত্বে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, বিড়াল টাইপের দানবদের মধ্যে একটি কিংবদন্তি অস্তিত্ব, 9 লাইভস ডেমন ক্যাট। দ্য 9 লাইভস ডেমন ক্যাট হল ক্যাট টাইপ দানব শ্রেণীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দানব। এটির 9টি লেজ রয়েছে এবং এটির শক্তি একটি দল নেতাকে ছাড়িয়ে গেছে। সমগ্র পৃথিবীতে এটি র্যাঙ্কিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দানব হিসেবে বিবেচিত হয়। যেহেতু নেকড়ে টাইপের দানবদের উচ্চ প্রজনন ক্ষমতা রয়েছে, তাই এই গত দশকে যোদ্ধারা প্রায়শই কয়েকটি নেকড়ে টাইপের দানবের মুখোমুখি হতে পারে। এবং হান্টার হল নেকড়ে টাইপের দানব শ্রেণীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মিউটেশনগুলির মধ্যে একটি। তাদের নেকড়েদের রাজাও বলা হয়, সিলভার মুন উলফ। প্রতিটি সিলভার মুন উলফ কার্যত স্বাধীন, এবং তারা অন্যান্য দানব এবং যোদ্ধাদের শিকার করতে পছন্দ করে। তারাও ধূর্ত এবং নিষ্ঠুর হওয়ায় তারা হান্টার নাম পেয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল পরিচিত সিলভার মুন উলফ হল একটি মাঝারি কমান্ডার লেভেল দানব, তাই একটি সিলভার মুন উলফের মাথায় একটি সৌভাগ্যের মূল্য। আমরা যে শিকারীকে তাড়া করছি সেটা সম্ভবত একজন হাই কমান্ডার লেভেল, কার্যত হর্ড লিডার লেভেলের কাছাকাছি। সৌভাগ্যক্রমে এই শিকারী ইতিমধ্যেই আহত হয়েছিল যখন আমরা আগে বাগদান করেছি, তাই আমরা এটিকে আরও একটি ভারী ক্ষত দিতে সক্ষম হয়েছি। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন, একটি গাঢ় চামড়ার, পাতলা, ছোট লোকটি একটি ছোট কণ্ঠে বলেছিলেন, এখন পর্যন্ত আমরা ইতিমধ্যে নিরাময় করেছি এবং আমাদের শক্তি ফিরে পেয়েছি। এইবার আমাদের সুযোগটা লুফে নিতে হবে এবং এই হান্টারকে খুঁজে বের করতে হবে যার শক্তি অনেক কমে গেছে। হ্যাঁ, অধিনায়ক। টাইগার ফাং স্কোয়াডের 6 সদস্য ছিল লড়াকু চেতনায় ভরপুর। একজন মৃত শিকারী কার্যত তাদের আয়ের 1 বা 2 বছরের বেশি মূল্যবান। নীল আকাশ সেক্টরে 2 একতলা উঁচু আবাসিক হলের একটির ছাদে ফায়ার হ্যামার স্কোয়াডের 5 জন সদস্য তাদের বাইনোকুলার নিচে নির্দেশ করে সাবধানে দেখছিলেন। লু ফেং তার বাম হাতে তার বাইনোকুলার এবং তার ডান হাত দিয়ে তার পানির বোতল ধরেছিলেন। সে একটু জল খেয়ে দূরবীনটা নামিয়ে জলের বোতলের টুপিটা শক্ত করে নিজের পিঠে রাখল। তারপরই তিনি আবার তার দূরবীন দিয়ে নিচের দিকে তাকাতে থাকলেন। ক্যাপ্টেন, আমরা কি বোকামি করে এখানে অপেক্ষা করব? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। আপনি কি বুঝেছেন? গাও ফেং তার বাইনোকুলার নামিয়ে রেখে হেসেছিল। এই এলাকায় 2 একতলা উঁচু একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ইতিমধ্যেই বেশ উঁচু। ছাদ থেকে আমরা আমাদের দূরবীন দিয়ে 5 কিমি ব্যাসার্ধ স্ক্যান করতে পারি। একটি দেশ পর্যায়ের শহর কত বড়? অবশ্যই, কারণ কিছু বিল্ডিং ব্লক করছে, আমাদের দক্ষতা তত বেশি নয়। যাই হোক, এই দক্ষতা ইতিমধ্যেই অনেক বেশি। সবাই বিশ্রাম নিতে পারে এবং দানব খুঁজে পেতে পারে। এটি সর্বোত্তম উপায়। লু ফেং মাথা নাড়ল। ক্যাপ্টেন, আপনি এখানে এসে দেখুন। চ্যাংকে হঠাৎ চেঁচিয়ে উঠল যখন সে একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করল। হুশ! বাকি 4 জন সেখানে দৌড়ে গেল, তাদের প্রত্যেকে তাদের দূরবীন ধরে নিচের দিকে তাকাল। লু ফেংও ঝামকে যে দিকে ইশারা করছিল তার দিকে তাকাল এবং দূরবীনের মাধ্যমে তিনি দেখলেন যে উত্তর পশ্চিম দিকের কিছু রাস্তায় শিংওয়ালা সুজোর এবং লোহার পশম সুজোর দেখা যাচ্ছে। সম্ভবত মোট 200 সুজোর ছিল, এবং তার দৃষ্টিভঙ্গিতে শূকরের সংখ্যা এখনও বাড়ছে। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। এক রাস্তায় একটি অদ্ভুত দানব ছিল যেটি ধীরে ধীরে চলছিল এবং আরও শূকর ধরনের দানবকে ডাকছিল। এটি সম্পূর্ণ লাল এবং ট্যাঙ্কের মতো দেখতে ছিল। এটা কি রক্তপিপাসু ট্যাঙ্ক? লু ফেং শক আউট বলেন। শূকর টাইপ দানবদের মধ্যে তারা 2 স্থান পেয়েছে, ব্লাড থার্স্টি ট্যাঙ্ক পাল। একে রক্তপিপাসু ট্যাঙ্ক বলা হয়, তবে তারা একটি শূকর টাইপ দানব। তাদের উপর প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এবং তাদের প্রতিরক্ষা আশ্চর্যজনক। এক নজরে এটি একটি সাজোয়া ট্যাঙ্কের মতো, এবং এটির প্রতিরক্ষা এবং আক্রমণ একটি বাস্তব ট্যাঙ্কের থেকে মোটেও নিকৃষ্ট নয়। এটি একটি রক্তপিপাসু ট্যাঙ্ক।
মানুষ, এটা একটা বড় ক্যাচ। ক্যাপ্টেন, এর রাশের রং অনুসারে এটি একটি নিম্ন কমান্ডার স্তরের দানবের কাছাকাছি হওয়া উচিত, সম্ভবত মাঝারি কমান্ডার স্তরের কাছাকাছি। ফায়ার হ্যামার স্কোয়াডের কয়েকজন সদস্য বাকবিতণ্ডা শুরু করেন। হুম, একটি রক্তপিপাসু ট্যাঙ্কের দাম বেশ বেশি। ক্যাপ্টেন গাও ফেং হাসলেন। যদিও এটি শুধুমাত্র একটি নিম্ন কমান্ডার স্তরের দানব, তবে এর দাম মাঝারি কমান্ডার স্তরের দানবদের সাথে তুলনীয়। এই একটি মহান ধরা। সবাই উল্লাস করো। পুরানো চেন গু। ক্যাপ্টেনের কণ্ঠের কারণে চেন গু অবশেষে চোখ খুললেন। উঠে দাঁড়াতেই চেন গু হেসে উঠলেন। ইয়ো বন্ধুরা, একজন কমান্ডার লেভেলের দানব খুঁজে পেয়েছেন? এসো এবং দেখুন। গাও ফেং হাসলেন। চেন গু ছুটে গিয়ে দূরবীন দিয়ে তাকাল। তিনি বিস্মিত হয়ে বললেন, অভিশাপ! এটা সেই রক্তপিপাসু ট্যাঙ্ক যেটি পিক টাইপের দানবদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই লোকের প্রতিরক্ষা পাগল। আমি যে বর্মের ছিদ্রকারী গুলি নিয়ে এসেছি তা সম্ভবত এর আঁশ ভেদ করতেও সক্ষম হবে না। মনে হচ্ছে আমার মূল্যবান জিনিসগুলো ব্যবহার করার সময় এসেছে। তাড়াতাড়ি, বুলেটের তেমন মূল্য নেই। গাও ফেংকে রাজি করালেন। চেনগু দ্রুত ছিল। তিনি অবিলম্বে স্টিলের কেসের দিকে ছুটে যান, 3টি রক্তলাল রঙের বুলেট বের করেন এবং স্নাইপার রাইফেলের বুলেটগুলি পরিবর্তন করেন। পু চেনগু ছাদে শুয়ে তার রূপালি ধূসর ভারী স্নাইপার রাইফেলটি স্থাপন করে। বন্দুকের ব্যারেল সূর্যের আলোকে প্রতিফলিত করত এবং চেনগু দিকনির্দেশের অনুভূতি পেতে তার হাত আটকেছিলেন এবং তার অপটিক্যাল আইমার ডিভাইসটি ক্যালিব্রেট করার সাথে সাথে বিস্তারিত গণনা করতে শুরু করেছিলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য 5 সদস্য শব্দ করার সাহস করেনি। হঠাৎ পেং জোরে পূর্ণ একটি গভীর শব্দ বেজে উঠল। কার্যত এক মুহূর্তে বুলেটটি বাতাসের মধ্য দিয়ে চলে যায় এবং গুলি চলে যায়। এই সংকরযুক্ত বর্মভেদকারী বুলেটের শক্তি কেবল ধ্বংসাত্মকভাবে বেশি ছিল না, এর গতিও শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি ছিল। কারণ এটি শব্দের গতির চেয়ে দ্রুততর ছিল, এটি যে সনিক বুম সৃষ্টি করে তা বুলেটের পিছনে থাকে, যার মানে বুলেটে আঘাত না হওয়া পর্যন্ত শব্দটি দৈত্যের কাছে পৌঁছাবে না। রক্তপিপাসু ট্যাঙ্কটি রাস্তায় ধীরে ধীরে হেঁটেছিল, প্রচুর পরিমাণে দানবকে নির্দেশ করে। পু কানের পিছনে এবং ঘাড়ের মাঝখানের আঁশগুলি তাৎক্ষণিকভাবে জ্বলে ওঠে, নাটকীয়ভাবে একটি গর্ত উড়িয়ে দেয় যখন বুলেটটি তার পথ দিয়ে যেতে বাধ্য হয়। রক্তপিপাসু ট্যাঙ্কটি যন্ত্রণায় কান্নাকাটি করে যখন এটি স্তিমিত হয়ে দুলতে থাকে। এটি তার ভারসাম্য ফিরে পাওয়ার পরে রক্তপিপাসু ট্যাঙ্কটি অবিলম্বে ক্রোধ এবং তিক্ততায় চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে থাকা প্রচুর পরিমাণে শূকর টাইপের দানবগুলি অবিলম্বে এর দিকে ছুটে আসে এবং রক্তপিপাসু ট্যাঙ্কটি যেখানে আঘাত করেছিল সেখানে রক্তপাত শুরু হয়। এটি বারবার চিৎকার করতে থাকে, কিন্তু বুলেটটি কোথা থেকে গুলি করা হয়েছিল তা নির্ধারণ করতে সক্ষম হয়নি। ছাদে চেনগু সামান্য মাথা তুললেন এবং চোখের থেকে অপটিক্যাল আইমার ডিভাইসটি সরিয়ে নিয়ে আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার ভাগ্য খুব ভালো ছিল, আমি এটির গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছি। এই রক্তপিপাসু শূরটি তাৎক্ষণিকভাবে মারা যায়নি কারণ এর জীবনী শক্তিশালী, তবে এটি নিশ্চিতভাবে 5 মিনিটের মধ্যে পড়ে যাবে। প্রথম শটটি দীর্ঘ পরিসরের স্নাইপিংয়ের সবচেয়ে কার্যকরী শট কারণ কমান্ডার স্তরের দানব এটির জন্য প্রস্তুত নয়। যাই হোক, যদি প্রথম বুলেট একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত করতে ব্যর্থ হয় তাহলে সমস্যা হবে। এবং একটি কমান্ডার স্তরের দৈত্যের অত্যন্ত উচ্চ প্রতিরক্ষা রয়েছে, তাই এটি বেশ ভালো যদি একটি বুলেট তার বর্ম দিয়ে বিদ্ধ করতে পারে। সেই কারণে বুলেটগুলি সাধারণত উচ্চ অনুপ্রবেশ চালিত আর্মার পিয়ার্সিং বুলেট এ মনোনিবেশ করে এবং কিছু ধ্বংসাত্মক বিস্ফোরণ বুলেট নয়। আপনি যদি বর্মের মধ্য দিয়েও যেতে না পারেন তাহলে ধ্বংসাত্মক হয়ে লাভ কি? নাইস শুটিং। ঝাংকে একটি থাম্বস আপ দেওয়ার সাথে সাথে হেসেছিল। একটি রক্তপিপাসু ট্যাঙ্কের মাথার খুলি অত্যন্ত কঠিন। এমনকি যদি আপনি দাড়িপাল্লার মধ্য দিয়ে যান, রক্তপিপাসু ট্যাঙ্কটি খুব বেশি প্রভাবিত হয় না। গাও ফেং হাসলেন। চেনগু, এই বন্দুকটি দুর্দান্ত। যদি চেনগু ব্যর্থ হয়
তবে তাদের রক্তপিপাসু ট্যাঙ্কের পাহারা দেওয়া সমস্ত দানবকে হত্যা করতে হবে, যা খুব কঠিন। আমার খুব বেশি প্রশংসা করবেন না। চেন গু হাসলেন, এখন তোমাদের সেই রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহ আনার উপায় ভাবতে হবে। চারিদিকে শত শত দানব। এবং যদি আমরা খুব ধীর হয়ে যাই, অন্য ফাইটার স্কোয়াড আমাদের লুট চুরি করতে পারে। এটা ঝাঁঝরা করবেন না, এই দেশ পর্যায়ের শহরে সম্ভবত 2 বা 3টি ফাইটার স্কোয়াড আছে। গাও ফেং হেসে উঠল, ঠিক আছে বন্ধুরা, চল পরিপাটি করে রওনা দেই সেখানে লাশ নামাতে। ঝানকে চেন গু এর একটি স্টিলের কেস নিয়ে যাও, গাও ফেংকে নির্দেশ দেন। হ্যাঁ, অধিনায়ক। স্পিয়ার ঝাংকে চেন গুর দিকে রওনা হলেন, যেখানে চেন গু বর্তমানে তার ভারী স্নাইপার রাইফেলটি বিচ্ছিন্ন করে কাঠের কেসের মধ্যে রেখেছিলেন। তিনি কাঠের কেস এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ স্টিলের কেসে রাখলেন এবং ঝাং কের কাছে হস্তান্তর করলেন। এরপরে চেন গু অন্য স্টিলের কেসটি খুলে একটি ভয়ঙ্কর মেশিনগান বের করে। সে নিজের চারপাশে বুলেটের চেইন জড়িয়ে নেয় এবং মেশিনগানের একটি প্রান্ত সংযুক্ত করে। লু ফেং এমন দৃশ্য দেখে তার জিহ্বা চাপলেন এবং বিস্মিত হওয়া ছাড়া সাহায্য করতে পারলেন না। উত্তপ্ত অস্ত্র সাধারণত সৈনিক স্তরের দানবদের বিরুদ্ধে খুব কার্যকর। উদাহরণস্বরূপ, রক্তপিপাসু ট্যাঙ্কের এক গুলি করে হত্যার সাথে ভাগ্য জড়িত ছিল। এত বড় শরীর এবং শক্ত মাথার খুলি দিয়ে রক্তপিপাসু ট্যাঙ্কের বুলেটে আঘাত লাগলেও সাধারণত তাতে কোনো প্রভাব পড়ে না। তাই খুব কম জায়গা আছে যেখানে আপনি এটিকে এক আঘাতে মেরে ফেলতে পারেন। চোখের মতো স্কালক্যাপের ঠিক নিচে এবং কানের পিছনে। শুটিংয়ের সময় আপনাকে অত্যন্ত নির্ভুল হতে হবে। 1. আপনার দক্ষতা প্রয়োজন এবং 2. আপনার ভাগ্য প্রয়োজন। রক্তপিপাসু ট্যাঙ্কটি যদি একটু বেশি সতর্ক থাকত, বা এটি কেবল তার দিক পরিবর্তন করলেও শটটি মিস হত। যাও, নিচে যাও। গাও ফেংয়ের আদেশের পর লু ফেং এবং অন্যরা সিডি বে নেমে গেল এবং দ্রুত নীল আকাশ সেক্টর ছেড়ে চলে গেল। 5 মিনিট পরে লু ফেং এবং অন্যরা একটি ছোট গলিতে ছিল। ওয়েইটাই, যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, লুকোচুরি করে বাইরের দিকে উকি দিলেন এবং মাথা ঘুরিয়ে বললেন, ক্যাপ্টেন, রক্তপিপাসু ট্যাঙ্কটি নিচে পড়ে মারা গেছে। ওল্ফ চেন, খুব সুন্দর। গাও ফেং থাম্বস আপ দিল। চেন গু হেসে উঠল। তবে ক্যাপ্টেন, ওয়েইটাই চালিয়ে গেলেন, অন্তত কয়েকশো দানব রক্তপিপাসু ট্যাঙ্কের শরীরকে ঘিরে আছে। রক্তপিপাসু ট্যাঙ্কের লাশ উদ্ধার করা কষ্টকর হবে। এটি একটি কমান্ডার স্তরের দানবকে দূরবর্তী আক্রমণের সাথে হত্যা করার বিরক্তিকর অংশ। এমনকি যদি আপনি সফল হন, মৃতদেহ থেকে মূল্যবান সামগ্রী পুনরুদ্ধার করাও খুব বিপজ্জনক। যা হোক, দানবদের পালে কমান্ডার স্তরের দানবকে হত্যা করার চেয়ে এটি অনেক বেশি নিরাপদ। একই নিয়ম ওয়েই টাই এবং ওয়েই কিন পশুপালকে বিভ্রান্ত করবে। যখন তারা বিভ্রান্ত হবে, আমরা যাব, গাও ফেংকে আদেশ করলেন এবং তিনি লু ফেংয়ের দিকে মাথা ঘুরিয়ে দিলেন। লু ফেং এ সময় গভীর শ্বাস নিলেন। একটি পালের মধ্যে কয়েকশো দানবকে চার্জ করা সত্যিই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি যা সে এখন পর্যন্ত ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে ছিল। অবশ্যই তিনি যে পোস্টগুলি পড়েছেন তার অনুসারে এই ধরনের পরিস্থিতিগুলি ফাইটার স্কোয়াডদের মোকাবেলা করা সহজ পরিস্থিতিগুলির মধ্যে একটি। এমন পরিস্থিতি রয়েছে যা এর থেকে কয়েকশ গুণ বেশি বিপজ্জনক। লু ফেং, তুমি চেন গুর পাশে অপেক্ষা করো। আপনার লক্ষ্য হল চেন গুকে রক্ষা করা এবং কোনো দানবকে তাকে আক্রমণ করার অনুমতি না দেওয়া। গাও ফেংকে আদেশ দেন। চিন্তা করবেন না ক্যাপ্টেন, আমি অবশ্যই একটি দানব ভাই চেনের কাছে যেতে দেব না। লু ফেং মাথা নাড়ল। ভালো, চল যাই। গাও ফেং আদেশ দিলেন। হুশ হুশ। ভাই ওয়েই টাই এবং ওয়েই কিনের হাত থেকে দুটি কালো আলো উড়ে এসেছিল, যেন তারা বাজ। তারা প্রায় 100 মিটার উড়ে গেল এবং দানবদের পালের মাঝখানে অবতরণ করল। এই দুটি কালো আলো আসলে দুটি উপবৃত্তাকার আকৃতির কালো বল ছিল। এই উপবৃত্তাকার আকৃতির কালো বলগুলিতে একটি লাল টাইমার সংকেত ছিল।
যে দানবরা এই জিনিসটি লক্ষ্য করেছিল তারা অবিলম্বে সাবধানে চলে গেল। বিপ বিপ বুম! দুটি টাইমার বোমা ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। উড়ন্ত টুকরোগুলি শক্তিশালী বিস্ফোরণের পরে, যার ফলে তাদের পাশে থাকা দুটি দানব তাদের সারা শরীরে রক্তের সাথে পড়ে যায়। একই সময়ে বোমাগুলি প্রচুর পরিমাণে স্মোক স্ক্রিন ছেড়ে দেয়, যা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষমতার পরিপ্রেক্ষিতে এই দুটি টাইমার বোমা ভাগ্য দ্বারা শুধুমাত্র একটি দানবকে হত্যা করেছিল এবং তাদের মধ্যে 5 বা 6টি ক্ষতি করেছিল। বেশিরভাগ দানব কেবল ধোঁয়ার পর্দা দ্বারা প্রভাবিত হয়েছিল। চার্লস গাওফেংকে নির্দেশ দেন, হুশ হুশ হুশ! লু ফেংও তার শরীরের সমস্ত শক্তি বিস্ফোরিত করেছিলেন, এক হাতে তার ঢাল এবং অন্য হাতে তার ভূতের ফলক। সে দ্রুত দৌড়ে চেনগুকে অনুসরণ করল। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্যের সবার গতি ছিল বিস্ময়কর। তারা কমান্ডার স্তরের দানবের মৃতদেহ থেকে প্রায় 150 মিটার দূরে ছিল এবং তারা 4 বা 5 সেকেন্ডের মধ্যে সেখানে পৌঁছে যায়। এবং এটি ছিল পালের মাঝখানে ছুটে যাওয়া থেকে একটি হ্রাস গতির সাথে। ক্যাপ্টেন গাও ফেং বিদ্যুতের মতো সরে গেলেন এবং সামনের দিকে চার্জ করলেন। তিনি তার একটি হাতে তার একটি ভারী হাতুড়ি ধরেছিলেন এবং এটি দোলাতে শুরু করেছিলেন এবং কেবল দুটি শব্দ পেন পেন শোনা হয়েছিল। সৈনিক স্তরের দুটি দানবের মাথা ভেঙে ফেলার পর অবিলম্বে বিস্ফোরিত হয়। এক পক্ষ ছিল মাঝারি সৈনিক স্তরের দানব এবং অন্যটি ছিল শিশু স্তরের যুদ্ধবাজ যোদ্ধা, যার শক্তি মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ যোদ্ধাদের কাছাকাছি। শক্তির পার্থক্য ছিল অনেক বড়। এক হাতে তার ভারী হাতুড়ি, কিন্তু অন্য হাতে ছোড়া। প্রায় এক মুহূর্তের মধ্যে তিনি রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহের পাশে ছিলেন এবং রক্তপিপাসু ট্যাঙ্কের কানের পিছনে বুলেট দ্বারা তৈরি গর্তে দ্রুত তার ছোড়া আটকে দেন। গাও ফেং যখন এই মৃতদেহটিকে ব্যবচ্ছেদ করছিল এবং উপকরণগুলি পাচ্ছিল, তখন ফায়ার হ্যামার স্কোয়াডের অন্য 5 সদস্য বিপদে পড়েছিলেন। তাড়াতাড়ি করো, লু ফেং, পুরানো চেনকে ভালোভাবে রক্ষা করো, ঝাংকে তার বর্ষা নাড়ানোর সময় বলল। ভাই ওয়েই কিং এবং ওয়েই টাই গাও ফেংকে রক্ষা করছিলেন রক্তপিপাসু ট্যাঙ্কের প্রতিরক্ষার সাথে। যদি ওয়েই টাই বা লু ফেং এটিকে ব্যবচ্ছেদ করত, তবে প্রচুর সময়ের প্রয়োজন হবে। যাই হোক, গাও ফেংয়ের বিস্ময়কর শক্তির সাথে আধা মিনিটই যথেষ্ট সময়। চিৎকার, গর্জন। আশেপাশে দানবরা লু ফেং এবং অন্যদের আবিষ্কার করে এবং তাদের উপর চার্জ দিতে শুরু করে। এটি তাদের কাছে 100 কিমি ঘণ্টা বেগে চার্জ করা একটি ভারী হামারের মতো ছিল। দুটি নিপুণ পদক্ষেপের সাথে গেট আউট, লু ফেং তার বাম হাতে থাকা ঢালটি চার্জিং শিংওয়ালা সুজুরের মধ্যে থেতলে দেয় যখন সে ফাঁকি দিয়ে শিংওয়ালা সুজুরের ভারসাম্য নষ্ট করে। ইতিমধ্যেই ফাটল হয়ে যাওয়া কংক্রিটের ফুটপাতে পড়ে যাওয়ায় এর বিশাল দেহটি মাটিতে পড়ে এবং কেঁপে ওঠে, যার ফলে প্রচুর পরিমাণে ধুলো বাড়তে থাকে। লু ফেং শত্রুকে হত্যা করতে চায়নি, সে শুধু আধা মিনিটের জন্য বেঁচে থাকতে চেয়েছিল। সিউ সিউ! ঝাংকে তার বর্ষা দোলালেন, 2 সৈনিক স্তরের দানবকে মেরে ফেললেন এবং তাদের 3 জনকে মারধর করলেন। এরপরে সেই 3 জন ক্ষুব্ধ দানব চিৎকার করে ঝাংকেকে ঘিরে ধরেছিল এবং তারা তাকে অভিযুক্ত করেছিল। ঝাংকে ঢাল ছিল না, তিনি শুধুমাত্র একটি বর্ষা ব্যবহার করেছিলেন। ভালো না, বর্ষা দিয়ে আঘাত করার পর ঝাংকের মুখ বদলে গেল। রোল, একটি লোহার পশম শুয়োরের চার্জিং গতি কমপক্ষে 50 সেকেন্ড। এর শরীরের আকার একটি ছোট ট্রাকের মতো, তবে এর গতি একটি স্পোর্টস কারের প্রতিদ্বন্দ্বী। এবং কেবল ঝাংকে ব্লক করার সময় ছিল না, তবে সামনে তাকে ঘিরে ছিল 3টি দানব। আমি এইবার একটি ভারী ক্ষত পেতে যাচ্ছি। ঝাংকে দাঁত চেপে ধরল। পেন! পাশ থেকে একটা ছায়া এসে আছড়ে পড়ল চার্জিং লোহার পশমের গায়ে। এত বেশি গতিতে এটি করার ফলে আপনি আপনার শরীরের উপর অনেক নিয়ন্ত্রণ হারাবেন। লোহার সুজুরটিও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উপরে পড়ে যায়। যাই হোক, এটি দ্রুত ক্রোল আপ।
ভাইজান, চল এখানেই থাকি, লু ফেং বলল। লু ফেং, ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে ঝাংকে চিৎকার করলেন। লু ফেং না থাকলে ঝাংকে অবশ্যই একটি ভারী ক্ষত পেতেন। ঝাংকে মনে মনে ভাবলেন, লু ফেংকে ফায়ার হ্যামার স্কোয়াডে যোগ দিতে দেওয়া সত্যিই একটি ভালো ধারণা ছিল, এবং তার পদক্ষেপগুলি খুব দ্রুত এবং চটপটে। দারুণ কৌশল, সুরক্ষার অধীনে থাকা চেন গুর প্রশংসা করেছিল। এই সময়ে পালের মধ্যে কয়েকশত দানব ছিল, এবং লু ফেং এবং শুরুতে কয়েক ডজনের মধ্যে লড়াই শীঘ্রই আরও অনেক দানবকে আকৃষ্ট করেছিল। সৌভাগ্যক্রমে ধোয়া পর্দা তাদের দৃষ্টি অবরুদ্ধ করে এবং পশুপাল কার্যকরভাবে তাদের সম্পূর্ণ শক্তি বের করতে সক্ষম হয়নি। ভালো না, ক্যাপ্টেন, তাড়াতাড়ি করুন। ওয়েই তাই চিৎকার করা ছাড়া সাহায্য করতে পারেনি। প্রতিটি ক্ষণস্থায়ী সেকেন্ডের সাথে ফায়ার হ্যামার স্কোয়াডের অবস্থা আরও খারাপ হচ্ছে। তাদের ঘিরে থাকা দানব দ্রুত সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। চেন গু আগুন গাও ফেংকে নির্দেশ দিয়েছিলেন, যিনি রক্তপিপাসু ট্যাঙ্কের মৃতদেহের পাশে বসেছিলেন এবং ওয়েই জিয়া ভাইদের দ্বারা সুরক্ষিত ছিলেন। হ্যাঁ। চেন গু তার ঠোঁট চেটে নিষ্ঠুরভাবে হাসল। চেন গুর পাশে থাকা লু ফেং এবং ঝাংকে অবিলম্বে পিছিয়ে গেলেন। চেন গু ট্রিগার টিপলে টিউটুতু আলোর স্রোত পাগলের মতো মুখ থেকে বেরিয়ে আসে। প্রতিটি বুলেট ছিল একটি দামি আর্মার ভেদকারী বুলেট যা চেন গু কিনেছিলেন। তারা এমনকি কমান্ডার স্তরের দৈত্যের জন্য কিছুটা হুমকিস্বরূপ। চিৎকার। এক মুহূর্তে প্রচুর পরিমাণে দানব যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে, কারণ পাগলাটে গুলি করা বর্মভেদকারী গুলি তাদের শরীরে প্রবেশ করতে শুরু করে। এই দানবগুলি প্রাণশক্তিতে শক্তিশালী ছিল, তাই তারা সাধারণত গুলি করার পরেও মারা যায় না। তাদের মাথায় গুলি ছুড়লেই আপনি তাদের এক গুলিতে মেরে ফেলতে পারেন। এই বর্মছিদ্রকারী বুলেটগুলি কমান্ডার স্তরের দানবের খুলির মধ্য দিয়ে যাবে না, তবে সৈনিক স্তরের দানবদের সাথে তাদের সাধারণত কোনো সমস্যা নেই। পেন। দৈত্যের সেরিব্রোস্পাইনাল তরলগুলির মধ্যে একটি উড়ে গেল। পিউ। যে দানবটি পড়েছিল তাদের মধ্যে একটি শরীরে আরেকটি ছিদ্র ছিল। হা। মরে যাও, মরে যাও, যেন চেন গু পাগল হয়ে যাচ্ছে। কেলু মিশ্র বর্মের ছিদ্র করা গুলি বন্দুকের মুখ থেকে অবিরাম প্রবাহিত হচ্ছে। গুলি কার্যত পশুপালের পুরো দিককে দমন করে। লু ফেং এবং ঝাংকে দানবদের অপর প্রান্তকে চেন গুকে আক্রমণ করা থেকে বিরত করছিলেন। বন্দুক গুলি চালানোর সাথে সাথে স্মোক স্ক্রিনের দানবরা দ্রুত সঠিক দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছিল এবং পাগলের মতো চার্জ করেছিল। একটি পালের সাথে লড়াই করার সময় মেশিনগানের সাথে চেন গুর দক্ষতা একজন যোদ্ধাকে 10 জন যোদ্ধার সমান করে তোলে। যাই হোক, মেশিনগান গুলি করার সাথে সাথে এটি অন্যান্য দানবদের দৃষ্টি আকর্ষণ করে। এখনও বিক্রয়ের জন্য। চেন গু, যিনি উপাদান সংগ্রহ করা শেষ করেছিলেন, নিচু স্বরে আদেশ করেছিলেন, যা লু ফেং এবং অন্যদের স্বস্তির দীর্ঘশ্বাস ফেলেছিল। হুশ হুশ। ফায়ার হ্যামার স্কোয়াডের 6 সদস্য পালিয়ে যেতে শুরু করেন। রম্বল, শত শত ক্রুদ্ধ দানব তাদের তাড়া করতে লাগল। একটি চলমান দৈত্য কংক্রিট পৃথিবী কাঁপানোর জন্য যথেষ্ট। তাদের শত শত একসাথে ছুটে চলার ফলে মনে হল ভূমিকম্প হচ্ছে। পুরো রাস্তা, এমনকি তাদের পাশের বিধ্বস্ত বাড়ি এবং অ্যাপার্টমেন্টও কাঁপতে শুরু করে। তারা এমনকি একটি রাম্বলিং প্রতিধ্বনি বন্ধ দেওয়া। পাল অবশ্যই ভীতিকর। লু ফেং মাথা ঘুরিয়ে পিছনে তাকাল। শত শত দানব, যারা প্রায় পাগল হয়ে যাওয়ার মতো পাগল ছিল, তারা কার্যত তাদের দিকে উঠছিল, তাই এটি বেশ চমকপ্রদ দৃশ্য ছিল। এখানে ফায়ার হ্যামার স্কোয়াড অবিলম্বে একটি গলিতে পিছলে যায়। গলিটি খুব সংকীর্ণ ছিল, তাই দুটি দানব একই সময়ে পাশাপাশি হাঁটতে পারে না, তারা একে একে প্রবেশ করতে পারে। এর সুযোগ নিয়ে ফায়ার হ্যামার স্কোয়াড তৈরি করা এলাকায় ছোট ছোট গলিতে পিছলে যেতে থাকে। তারা শীঘ্রই দানবদের পুরো পালকে ঝেড়ে ফেলল। আধা ঘন্টা পর লু ফেং এবং অন্যরা নিঃশব্দে 8 তলা উঁচু একটি হোটেলের ছাদে এসেছিলেন। হা, সবাই এবার দারুণ কাজ করেছে, ক্যাপ্টেন গাও ফেং হাসলেন। চেন গু, সেই সত্যি দুর্দান্ত ছিল।
লু ফেং, আপনিও দুর্দান্ত ছিলেন, আপনি ঝাংকে বাঁচিয়েছেন। হ্যাঁ, এই রক্তপিপাসু ট্যাঙ্ক একটি মাঝারি কমান্ডার স্তরের দানব, এবং এটি শিকার করা সবচেয়ে কঠিন মাঝারি কমান্ডার স্তরের দানবগুলির মধ্যে একটি। আমরা নিশ্চিত এই সময় নগদ একটি বিট তৈরি। আমি ভাবিনি যে আমরা আমাদের প্রথম দিনে এতটা করতে পারব। আমরা যখন শুরু করি তখন আমরা নিশ্চিত একটি টন পেয়েছিলাম। আমি অনুমান করি যে এই মাস যতই যাবে, আমাদের আয় মোটেই কম হবে না। লু ফেং, চেন গু এবং অন্যরা সবাই একে একে হাসতে লাগল। লু ফেং তার কৌশলগত যোগাযোগ ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলেন। একটি ফোন কল। এমনকি কেউ কল করলেও এই কৌশলগত যোগাযোগ ঘড়ি যোদ্ধাকে বিভ্রান্ত করবে না। কেউ তাকে ডেকেছে কিনা তা জানতে যোদ্ধাকে নিজেই ঘড়ির দিকে তাকাতে হয়। এটা বাড়ি থেকে এসেছে, লু ফেং হেসে উঠল এবং সে ভয়েস কমান্ড দিল, কল ব্যাক। বিপ 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 বিপ। কৌশলগত যোগাযোগের ঘড়িটিকে লু ফেংয়ের বাড়ি বলা হয়। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।